তো সবার প্রথমে আজকে বিগি আর নিউ ডেকে নিয়ে কথা বলা যাক। তো যেমনটা আমরা দেখেছিলাম যে কোফি কিংস্টনের যে কোফি মেনিয়াটা হয়েছিল, সেখানে কোফি কিংস্টন চ্যাম্পিয়নশিপ জেতার পর বিগি আর জেভিয়ার উডস তাকে কাঁধে করে তুলে ধরেছিল, কিন্তু কোফি কিংস্টন এখন সেই ফটোটা পোস্ট করেছে আর একটু এডিট করে দিয়েছে। এখানে বিগি ছিল, বিগিকে ইরেজ করে দিয়ে পোস্ট করেছে। আর তারপরে বিগি এটা দেখার পর এখানে রিপ্লাইও করেছে যে বিগি বলেছে যে সকলেই জানে যে ওখানে আমি ছিলাম, আমি যদি না থাকতাম তাহলে আজকের নিউ ডের টিমই থাকতো না। তো এতদিন পর আবার এটা হওয়ার কারণ কি, দেখতে গেলে অনেক সময় মানে বেশ কিছু সময় তো কেটে গেছে, আমরা দেখতে পেলাম যে বিগির ওপরে নিউ ডে টার্ন করলো, যার ফলে একটা নতুন স্টোরি লাইন শুরু হলো যে বিগি হয়তো মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে, সে রিটার্ন করতে চলেছে এই নিউ ডের এগেনস্টে। সেই জন্য ওই স্টোরি লাইনটা শুরু হয়েছিল আর আমরা যেমনটা দেখতেও পেয়েছিলাম সেই সময় কিন্তু এই স্টোরি লাইনটা বেশ গরম হয়ে গেছিলো আর ফ্যান্সরা বেশ ভালো রিয়াকশনও দিচ্ছিল। আর আমরা ভেবেছিলাম যে রয়্যাল রাম্বল একদম কনফার্ম যে বিগি রিটার্ন করতে চলেছে। আমি তো আমার প্রেডিকশন ভিডিওতেই বলেছিলাম যে বিগি 29 নম্বর কিংবা 30 নম্বরে রিটার্ন করতে পারে। আর এমনটা নিউজ এসেছিলো যে বিগি মেডিকেলি ক্লিয়ার, আর সেই জন্য ডাব্লিউডাব্লিউ এমনটা দেখাচ্ছে এই স্টোরি লাইনে। কিন্তু বিগি তো সেখানে এলো না। এবার মেবি হতে পারে যে ট্রিপল এইচ ভেবেছে যে আমরা তো এক্সপেক্ট করে রেখেছি যে বিগি আসছে, কিন্তু আমরা তো আগে থেকে প্রেডিক্ট করে ফেলেছি, তাই জন্যে সারপ্রাইজ করার জন্য তাকে নিয়ে আসা হয়নি। আর বিগিকে তখন নিয়ে আসবে যখন আমরা পুরোপুরি বিগির ব্যাপারে ভুলে যাব। তো এইটা ট্রিপল এইচের একটা খারাপ অভ্যেস, যেটা হয়তো সেই সময় সে করেছিল। আর তারপর থেকে শুরু করে দেখতে গেলে ধীরে ধীরে হাইপ কমতে থাকে। নিউডের যে ক্যারেক্টার চেঞ্জের পরে যে দারুণ একটা পরিবেশ আমরা দেখতে পেয়েছিলাম, ফ্যান্সদের একটা ইউনিক রিয়াকশান পাচ্ছিল, বেশ হেট পাচ্ছিল, হিল হিসাবে বেশ সফল হয়েছিল, সেটা ধীরে ধীরে কমতে থাকে। আর মাঝখানে বিগিকে নিয়ে তেমন কোনো কথাও হয়নি, কিন্তু এখন এই রেসলম্যানিয়ার টাইমে জেভিয়ার উডস যেচে বিগিকে খোঁচা মারলো আর বিগি তাতে রিপ্লাইও করলো। তো এখান থেকে মেবি হতে পারে যে আমরা বিগি রিটার্ন হয়তো রেসলম্যানিয়াতে দেখতে পেতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে নিউ ডের তো কোনো রকম ম্যাচই এখনও পর্যন্ত অফিসিয়াল নেই রেসলম্যানিয়ার জন্য। মেবি হতে পারে আমরা দেখতে পেলাম যে রয়্যাল এপিসোডের ম্যাচটা তো কী হলো আমরা দেখেই নিয়েছি, হতে পারে যে ওয়ার্ল্ড রেডার্সের সাথে হয়তো নিউ ডের আরেকটা ম্যাচ হবে রেসলম্যানিয়াতে, আর মেবি সেখানে হয়তো বিগি রিটার্ন করলেও করতে পারে, কিন্তু এটা হওয়ার চান্স তো খুবই কম, আর তেমনি হাইপও নেই এটা নিয়ে। তো এটা হবে কিনা বলা মুশকিল। আর যেহেতু এতদিন পর আবার কোফি কিংস্টন আর নিউ ডে বিগিকে নিয়ে এরকম একটা পোস্ট করলো, তো ভাবলাম হয়তো হয়তো কিছু একটা এইরকম রিলেটেড হতে পারে। আর এখন তো নিউ ডের আর সেই ভ্যালুটা নেই, আর তখন যে বলতে পারো যে তখন যে পরিবেশটা গরম ছিল, ভালো রিয়াকশান পাচ্ছিল, সেটা আর এখন একদম শেষ হয়ে গেছে। এখন যদি ওয়ার্ল্ড রেডার্স ভার্সেস নিউ ডের ম্যাচ রেসলম্যানিয়ার জন্য অফিসিয়াল হয়েও যায়, তাও কেউ দেখবে না। শুধুমাত্র যদি ওই ম্যাচের মাঝখানে বিগির রিটার্ন হয় আর এখানে নিউ ডেকে যদি কস্ট করিয়ে দেয়, তারপর যদি এদের মধ্যে স্টোরি লাইন শুরু হয়, তাহলেই একমাত্র ফ্যান্সদের একটু হলেও এখানে অ্যাটেনশন পাবে। কিন্তু যতক্ষণ না নিউ ডের কোনো ম্যাচ রেসলম্যানিয়ার জন্য অফিসিয়াল হচ্ছে, ততক্ষণ আমরা পুরোপুরি জোর দিয়ে তো কিছু বলতেও পারি না। বাট এমনটা হতে পারে যেটা আমাদের ভুল ধারণা, শুধুমাত্র এমনি এমনি অনেক কিছু ভেবেচিন্তে অনেক কিছু এক্সপেক্ট করে বসে রয়েছি, কিন্তু এরকম বাস্তবে কিছুই না। হয়তো বিগির রিটার্নও হলো না আমরা রেসলম্যানিয়াতে নিউ ডের কোনো ম্যাচও দেখতে পেলাম না। তো দেখা যাক। আর দেখতে গেলে 10 দিনই বাকি আছে, তো 10 দিনের মধ্যে যদি আমরা কোনো রকম টিজ দেখতে পাই বা কোনো রকম ম্যাচ অফিসিয়াল হয়ে যায়, তাহলে এই বিষয়টা একটু পরিষ্কার হবে। তোমাদের তো একটা কথা বলা হয়নি, এটা আসলে আমি ভুলে গেছিলাম, কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমাদের ড্রু ম্যাকিন্টায়ার নিক ফিউরি হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই তখন মনে পড়লো কি হয়েছে। তো তোমরা তো জানো যে ডেমান প্রিস্ট ড্রু ম্যাকিন্টায়ারকে একটা গাড়ির কাঁচের ওপরে চোখ স্ল্যাম লাগিয়ে দিয়েছিল, আর তার ফলে কি হয়েছে যে এখানে একটা কাঁচের টুকরো ভেঙে ড্রু ম্যাকিন্টায়ারের চোখে গিয়ে পড়ে, আর তার ফলে আজকে ড্রু ম্যাকিন্টায়ারের এই অবস্থা। ড্রু ম্যাকিন্টায়ার চোখে পট্টি পড়ে রয়েছে, আর তার চোখে একটু প্রবলেম হয়েছে, মানে খুব একটা সিরিয়াস প্রবলেম নয়, শুধুমাত্র একটা কাঁচের টুকরো চোখে পড়েছিল, তার ফলে হয়তো মেবি কিছু একটা হয়েছে, কিন্তু এটা খুব একটা সিরিয়াস নয়। ড্রু ম্যাকিন্টায়ার নিজেও জানিয়েছে, আর রেসলম্যানিয়া আস্তে আস্তে সে পুরোপুরি 100% মেডিকেলি ক্লিয়ার হয়ে যাবে। ভাগ্য ভালো যেখানে খুব একটা বড়সড় কিছু হয়নি, এখানে অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো। আর এই স্ম্যাকডাউনে শার্লেট ফ্লেয়ার আর টিফনি স্ট্র্যাটনের মধ্যে যে পার্সোনাল, মানে বলতে পারো যে রাইভালরিটাকে পার্সোনাল বানানোর চেষ্টা করা হয়েছে, তার ফলে কী কী কথাবার্তা হয়েছে তো জানো। এখানে ইনডাইরেক্টভাবে এখানে টিফনি স্ট্র্যাটন শার্লেটকে এটা বলে দেয় যে 3বার বিয়ে 3বার রিভার্স, তো 3-0 স্কোর হয়ে রয়েছে। তো এইটার ব্যাপারে আমাদের শার্লেট ফ্লেয়ারের বাবা রিক ফ্লেয়ার কী বলছে? রিক ফ্লেয়ার বলছে যে এটা খুবই একটা ইনসেনসিটিভ জিনিস হয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। তো হ্যাঁ, তুমি যখন বলবে তখন তো ঠিক আছে, কিন্তু অন্য ওরা বললেই দোষ, এটা তো এরকমই ব্যাপার হয়ে গেল। ডাব্লিউডাব্লিউ এদেরকে বলে দিয়েছিল যে তোমরা যা পারে করো, তোমরা এই রাইভালরিটাকে পার্সোনাল বানাও, আর এরা একদম পুরো ব্যাঙ্গার করে দিয়েছে এখানে।
আর এই যে রটা হলো, এই রতে তো আমরা দেখতে পেলাম যে সিএম পাঙ্কে কার্ভ স্টম্প মেরে দিল, আর তারপরে সেথ রলিন্স পল হেমনের কাছে ফেভার চাইলো, আর তারপরে রটা অফ এয়ার চলে যায়। তো অফ এয়ার যাওয়ার পর কি হয় এটা আমরা একটা পরে ফুটেজ দেখতে পাই। সেটা হচ্ছে যে এখানে অস্টিন থিওরি আর গ্রেসন ওলার এসে সিএম পাঙ্কের উপর অ্যাটাক করে, কিন্তু সিএম পাঙ্ক এখানে দুজনকে জিটিএস লাগিয়ে একেবারে সাফ করে দেয়। আর তারপরে একটা ভুঁড়িওয়ালা মোটা লোক ক্রাউড থেকে আসে, আর তাকে তো ভাই আমি চিনি না, সে কে, মেবি কোনো সেলিব্রিটি বা লোকাল হিরো হতে পারে, আমি জানি না। তো সেই ভুঁড়িওয়ালা লোকটার সাথে বেশ ভালো মতো সেলিব্রেশন হয়। আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম যে ওটিস এখানে কি করছে, কিন্তু তারপর দেখলাম যে না, এটা ওটিস নয়। আর তারপরে এখানে সেথ রলিন্সের যে লম্বা চওড়া জ্যাকেটটা রয়েছে সেটা সিএম পাঙ্ক পরে আর সেথ রলিন্সের মতো অ্যাক্টিং করে। এটা জাস্ট ওখানে ক্রাউডকে মজা দেওয়ার জন্য করা হয়েছে। আর এবার গান্থারকে নিয়ে কথা বলা যাক। গান্থারের একটা ইন্টারভিউ হয়, সে একজনের একটা টিভি শোতে গেছিলো, আর সেখানে সে বলে যে সে ডাব্লিউডব্লিউর সাথে একটা ডিল সাইন করে নিয়েছে। তার মানে বলতে পারো যে এখন আরও বেশ কিছু বছরের জন্য ডিল সাইন করেছে, তার ডিলটা এক্সটেন্ড করে নিয়েছে। আর তার ডিমান্ড হচ্ছে যে এখানে সে একটা ডিমান্ড করে যে তাকে একটা পার্সোনাল ট্যুর বাস দিতে হবে, এটা হচ্ছে তার ডিমান্ড। আর ডাব্লিউডব্লিউ সেই ডিমান্ডটা মেনেও নিয়েছে। যেমনটা ঠিক আমরা দেখতে পাই যে কোডি রোডসের কাছে পার্সোনাল একটা ট্যুর বাস থাকে, সেখানে সে একাই ট্রাভেল করে, তার ভেতরে অনেক রকম ব্যবস্থা রয়েছে, মানে একদম লাক্সারি ব্যাপার। তো কিছুটা সেরকমই একটা জিনিস গান্থার ডিমান্ড করেছে ডাব্লিউডব্লিউ থেকে, আর গান্থারকে সেটা ডাব্লিউডব্লিউ দিয়েও দিয়েছে। আর গান্থার এই শোতে বেশ বলতে পারো যে দুঃখ প্রকাশ করেছে, এখানে সে তার ক্যারেক্টারও ব্রেক করেছে। এখানে গান্থার বলছে যে আমি ভেবেছিলাম যে আমি রাসেলমেনিয়াতে সেথ রলিন্স, সিএম পাঙ্ক, রোমান রেন্স কিংবা জন সিনার মতো সুপারস্টারদের সাথে লড়বো, কিন্তু আমি সত্যি এটা মানি না যে জেউসও আমার ওয়ার্দি অপোনেন্ট, বা এটা এই ম্যাচটা লড়ে খুব কোনো একটা লাভ হচ্ছে। তাছাড়া মেন ইভেন্টেও এই ম্যাচটা নেই। আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, মানে এখানে পুরোপুরি তো বলেনি যে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, কিন্তু এখানে গান্থারের দুঃখটা আমরা প্রায় দেখতে পাচ্ছিলাম, সে রিগ্রেট করছে, মানে এটা তার পক্ষে হওয়া উচিত ছিল না। কিন্তু কি করবে, যে উসুর সাথে ম্যাচ দিয়েছে তো আর কিছু করার নেই, তাকে লড়তে হবে। সাধারণত আমরা গান্থারকে এতটা ইমোশনাল দেখতে পাই না, মানে ইমোশনাল তো হয়নি, খুব একটা ভেঙেও পড়েনি, কিন্তু ওই রিগ্রেট করছিল, মানে সে খুব একটা সন্তুষ্ট নয়, এটা সে বলছে। আর গান্থার যখন ক্যারেক্টারে থাকে তখন তো তার মুখ দিয়ে এরকম কথাবার্তা বেরো, সে তো আমরা জানি। তো এইটা তো ক্যারেক্টার ব্রেকই হবে, নাহলে এরকম কথাবার্তা গান্থার বলতোই না। তো গান্থারও তার রেসলমেনিয়া ম্যাচ নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্ট। আর আমার তো মনে হচ্ছে যে গান্থার এটা জেনে গেছে যে জেউসোর কাছে হয়তো তাকে টাইটেল হারতে হতে পারে। গান্থারের কাছে যদি কোনো বড় অপোনেন্ট থাকতো, তার কাছে যদি টাইটেল হারতো, তাও সে হয়তো খুব একটা এতটা কষ্ট পেত না। কিন্তু যেহেতু জেউস অপোনেন্ট, আর হয়তো গান্থার জানে যে ডাব্লিউডব্লিউ জেউসোকে জিতাতে চলেছে, সেই জন্য হয়তো গান্থার এতটা বেশি দুঃখী। নাহলে এরকম একটা ইন্টারভিউ আমরা রয়্যাল রাম্বলের পরেও পেয়েছিলাম, কিন্তু সেখানে গান্থারের কনফিডেন্সটা একটা আলাদা লেভেল ছিল, কিন্তু এখন কনফিডেন্স অনেক নিচে পড়ে গেছে। আর এবার একটু ব্লাড লাইনের মেম্বার হিকা লিওকে নিয়ে কথা বলা যাক। আমরা যখন ব্লাড লাইনের স্টোরি তো গঙ্গম করে চলছিল, তখন তো আমরা এটা আশা করে রেখেছিলাম যে ব্লাড লাইনে আরও নতুন নতুন মেম্বার আসবে। ডাব্লিউডব্লিউ হিকা লিও যে রোমানের ফ্যামিলিরই একজন মেম্বার, তাকে সাইন করে, তারপর লান্স এনওয়াইকে সাইন করে, আর এদেরকে ব্লাড লাইনেতে আনারও প্ল্যান ছিল। আমরা খালি দিন গুনতাম যে কবে এদের আমরা ডেবিউ দেখতে পাবো। তো জেকব ফাটুর ডেবিউ হয়ে যায়, তারপর ভেবেছিলাম যে হিকা লিও আসবে, কিন্তু তেমনটা কিছুই দেখতে পেলাম না। আর এখন তো ব্লাড লাইন এক্সিস্টই করে না বলতে পারো, কারণ জেকব ফাটু, সোলোসিকোভা, টামাটোঙ্গা, এদেরকে তো ব্লাড লাইন বলে আর ডাকা হয় না, এরা যে যা নিজেদের আইডেন্টিটি নিয়ে চলছে। তো ব্লাড লাইনের স্টোরি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তো এখন আর ডাব্লিউডব্লিউ কী করবে, হিকা লিও আর লান্স এনওয়াইকে এনেই বা কী করবে, ব্লাড লাইনের তো আর কিছু বাকি নেই। তাই এখন ঠিক করা হচ্ছে যে এই হিকা লিওকে এখন এনএক্সটিতে ডেবিউ করিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি, আর লান্স এনওয়াইও খুব তাড়াতাড়ি এনএক্সটিতে ডেবিউ করবে। তো কোথা থেকে কি হয়ে গেল, আসার কথা ছিল মেন রস্টারে ব্লাড লাইন, আর এখন এনএক্সটিতে কাজ করতে হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, ব্লাড লাইনকে তো পুরোপুরি ধ্বংস করেই দেওয়া হয়েছে। আর এই ব্লাড লাইনের স্টোরি যে আবার কবে রিটার্ন করবে সে তো কেউই বলতে পারে না। আমরা নতুন মেম্বারের অপেক্ষায় বসেছিলাম, আর ডাব্লিউডব্লিউ ব্লাড লাইনকেই শেষ করে দিল। আর ডাব্লিউডব্লিউ পরের সপ্তাহে স্ম্যাকডাউনের জন্য, মানে যেটা রেসলমেনিয়ার ঠিক আগে স্ম্যাকডাউন হতে চলেছে, গো হোম এডিশন, রেসলমেনিয়ার নাইট 1-এর ঠিক আগের দিন, সেই স্ম্যাকডাউনের জন্য জন সিনাকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। আর এটা তো আমি এক মাস আগে বলেছিলাম যে জন সিনা আর কোথাও আসুক না আসুক, একদম ওই লাস্টের যে সপ্তাহ আছে সেখানে আসবে। ভেবেছিলাম হয়তো রতেও আসবে, কিন্তু না, রতে তাকে অ্যাডভার্টাইজ করা হয়নি, তাকে শুধুমাত্র স্ম্যাকডাউনের জন্য অ্যাডভার্টাইজ করা হয়েছে। তো স্টোরি লাইনটা বলতে পারো যে টপ থেকে একেবারে নিচে পড়লো, আবার টপে উঠলো, আবার নিচে চলে যাচ্ছে। কারণ অ্যাপিয়ারেন্স যদি না করে, তাহলে কোডি রোডসের পক্ষে একা তো টানা সম্ভব নয়। কোডি রোডস তাহলে প্রত্যেক সপ্তাহে আসবে, প্রোমো কার্ড করবে, আর চলে যাবে। জন সিনাকেও দরকার ছিল, 3টে অ্যাপিয়ারেন্সের মধ্যে 2বার তো জন সিনা পাত্তা দিল না, 3 নম্বর বার নিজেই ক্রস রোডস খেয়ে গেল, আর এখন সেই 4 নম্বর অ্যাপিয়ারেন্স একদম লাস্টের দিকে। তো কি বলা যাবে, স্টোরি লাইন বিল্ড করতে গেলে দুজনকেই কম করে হলেও রেসলমেনিয়াতে লাস্টের দিকে প্রত্যেকটা শোতে আসতে হয়। কিন্তু জন সিনা তো ভাই ব্যস্ত মানুষ, সিনেমা করতে ব্যস্ত। আর তাছাড়া দেখতে গেলে রক আসলে আমরা খুব খুশি হতাম, কিন্তু রকের তো
কোনো রকম মেনশনই দেখতে পেলাম না। শুধুমাত্র লাস্টের টাইমটা আমরা দেখতে পেলাম যে কোডি রোডস জন সিনাকে বললো যে তুমি তো রকের কাছে সোল বিক্রি করে দিচ্ছ, তো ওই একবারই রকের নাম নেওয়া হয়েছে। এছাড়া জন সিনা কিন্তু একবারও তার কোনো প্রোমোতে রকের নাম নেয়নি। তো কি চলছে বোঝা তো মুশকিল। রক আসবে কি আসবে না এটাও তো আমি বুঝতে পারছি না। স্টোরি লাইনটা রকের জন্যই শুরু হয়েছিল, কিন্তু এখন রকেরই দেখা মিলছে না। মেবি হতে পারে যে এই যে স্ম্যাকডাউনটার জন্য জন সিনাকে অ্যানাউন্স করা হয়েছে, ওই স্ম্যাকডাউন আমরা রককে দেখতে পেয়ে যেতে পারি। কারণ তখন আসবে না তো আর কখন আসবে? একেবারে কি ডাইরেক্ট রেসলম্যানিয়ার দিনই রক আসবে? তো ওইখানে একটা চান্স আছে যে আমরা জন সিনার সাথে সাথে রককেও দেখতে পেয়ে যাবো গো হোম এডিশনে। আর একটা জিনিস তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই রক এসছে শুধুমাত্র রেসলম্যানিয়ার মরে যাওয়া হাইপটাকে ফিরিয়ে আনার জন্য, কারণ বাকি স্টোরি লাইনগুলোর হাল তো আমরা দেখেই নিয়েছি। আর এখান থেকে তো এটা পুরোপুরি কনফার্ম যে ট্রিপল এইচ কিন্তু জন সিনার হিল টার্নটা প্ল্যান করেনি, ওটা রকেরই প্ল্যান ছিল। বাকি স্টোরি লাইনের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নেই, একেবারে বেকার স্টোরি লাইন চলছে। আর রেসলম্যানিয়ার হাইপ শুধুমাত্র জন সিনা ভার্সেস কোডি আর ওই ট্রিপল থ্রেট ম্যাচটার উপর নির্ভর করছে, রেসলম্যানিয়া নাইট 1-এর মেইন ইভেন্ট আর নাইট 2-এর মেইন ইভেন্ট। তো দেখতে গেলে সেই রকি এবারে আগের বারের মতো এবার রেসলম্যানিয়াটাকে সেভ করে দিল। আর আমি বলেছিলাম যে সব দিকে রেসলম্যানিয়া নিয়ে নেগেটিভ পাবলিসিটি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তো রেসলম্যানিয়ার হাইপ নেই, বেকার রেসলম্যানিয়ার স্টোরি লাইন নেই, এইসব বলা বলি হচ্ছিল। আর তার ফলে হয়তো রক দেখেছে যে যেহেতু রেসলম্যানিয়া ডুবিয়ে ছাড়বে, টিকিট ঠিকঠাক বিক্রি হচ্ছে না, তাই জন্য রক এসে ফাইনালি একটা স্টোরি লাইন দিয়ে দেয় যে জন সিনার হিল টার্ন করিয়ে দাও, তারপর বাকিটা জন সিনার কোডি রোডসের ওপর দিয়েই চলে যাবে। ওই একটা ম্যাচ দেখার জন্য সবাই রেসলম্যানিয়া দেখবে আর পুরোনো হাইপটাও ফিরে আসবে। তো মনে হচ্ছে সেটাই সত্যি হতে চলেছে। নাহলে এখনও পর্যন্ত রকের তরফ থেকে কোনো একটা ভিডিও তো দেখতেই পেয়ে যেতাম। আগের বছর তো রক ইনস্টাগ্রামেতে একটার পর একটা ভিডিও পোস্ট করতে থাকে, সে অ্যাপিয়ারেন্স করুক আর না করুক। আর এই বছরের কথা যদি বলি, এখনও পর্যন্ত কোনো ভিডিও আসেনি। আর আমরা রকের অ্যাপিয়ারেন্স তো দূরের কথা, আমরা রকের মেনশনও সেরকম খুব একটা দেখতে পাইনি। তো এখান থেকে তো পুরোপুরি ক্লিয়ার যে রকের তো তেমন কোনো প্ল্যান ছিল না আসার জন্য, শুধুমাত্র রেসলম্যানিয়ার হালটা ধরতে আর ট্রিপল এইচের যে কাণ্ড কারখানা যেগুলো উল্টোপাল্টা কাজ করে রেখেছে সেগুলোকে ঢাকা দেওয়ার জন্যই রক এসছিল, আর সে সেই কাজটা করে দিয়েছে। তো এখান থেকে তো পুরোপুরি ক্লিয়ার হয়েই গেল। আর এই যে লাস্ট ম্যাকডাউনটা রয়েছে রেসলম্যানিয়ার আগে, ওখানে যদি রক চলে আসে আর রেসলম্যানিয়াতেও যদি রক অ্যাপিয়ারেন্স করে দেয়, তো ওটাকে একটা ফর্মালিটি ধরবো আমরা। তো চলো দেখা যাক কি হয়। আর তাছাড়া আমি এটাও দেখতে বেশ ইন্টারেস্টেড আছি যে ওই শেষ স্ম্যাকডাউনেতে কোডিকে আপার হ্যান্ড দেওয়া হয় নাকি জন সিনাকে আপার হ্যান্ড দেওয়া হয়। কারণ দেখতে গেলে ডাব্লিউডব্লিউইর যা ফরম্যাট রয়েছে সেই অনুযায়ী দেখতে গেলে একদম গো হোম এডিশনে লাস্ট টাইম যাকে আপার হ্যান্ড দেওয়া হয় সে কিন্তু রেসলম্যানিয়াতে গিয়ে হেরে যায়। জন সিনা যদি এখানে কোডিকে মেরে একদম ছাতু বানিয়ে দেয় আর জন সিনাকে যদি আপার হ্যান্ড দেওয়া হয়, তার মানে কোডি রেসলম্যানিয়াতে জেতার চান্স বেড়ে যাচ্ছে। আর যদি এখানেও কোডিকেই আপার হ্যান্ড দেওয়া হয়, তাহলে বলতে পারো যে জন সিনার জেতার চান্স অনেক বেশি রয়েছে রেসলম্যানিয়াতে। তো সেটাও দেখা বেশ ইন্টারেস্টিং হবে। তো চলো দেখা যাক কি হয়। আর আজকের নিউজ ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডব্লিউইর একটা নতুন নিউজ ভিডিওতে।